নমস্কার বন্ধুরা, ডিপ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আবারও আমি টিটেট পেপার 1 এবং পেপার 2 এর জন্য বাছাই করা মোস্ট ইম্পর্ট্যান্ট 30 পেডাগজি কোয়েশ্চেন্স আপনাদের সামনে নিয়ে এসেছি। আশা করছি এই ভিডিওটা আপনাদের এক্সাম প্রিপারেশনের জন্য অনেকটা হেল্পফুল হবে। তো শুরু করছি আজকে ভিডিওর প্রথম কোয়েশ্চেন্স দিয়ে, যেখানে বলা হয়েছে স্বল্প শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তির শ্রবণ ক্ষমতা কত ডেসিবেলের মধ্যে সীমাবদ্ধ। অবশ্যই সেটার সঠিক আনসার হবে 35 ডেসিবেল থেকে 69 ডেসিবেল এর মধ্যে কিন্তু স্বল্প শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তি যারা রয়েছে তাদের ক্ষমতা রয়েছে, ঠিক আছে, শ্রবণ ক্ষমতা। তারপর আমরা মুভ করছি 2 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে শ্রবণ ক্ষমতা নির্ণয় করার জন্য কি প্রয়োগ করা হয়। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো অবশ্যই মনে রাখবেন। শ্রবণ ক্ষমতা নির্ণয় করার জন্য আমাদের শব্দের তীব্রতা এবং কম্পাঙ্ক এই দুইটা প্রয়োগ করা হয়ে থাকে। তারপর আমরা মুভ করছি 3 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ও এনপিসিবি এর যৌথ গবেষণা থেকে দৃষ্টি প্রতিবন্ধকতার মূল কারণ হিসেবে কাকে নির্দেশ করে। খুব ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটা আপকামিং টিটেট পেপার 1 এবং পেপার 2 এর জন্য অবশ্যই সেটা মনে রাখবেন। WHO ও এনপিসিবি এর যৌথ গবেষণা থেকে দৃষ্টি প্রতিবন্ধকতার মূল কারণ হিসেবে যাকে নির্দেশ করা হয় তা হলো চোখের ছানি পড়াকে কিন্তু নির্দেশ করা হয়ে থাকে। তারপর আমরা মুভ করছি 4 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা দৃষ্টি প্রতিবন্ধকতার সমস্যাকে কয়টি শ্রেণীতে ভাগ করেছেন। খুব ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটা অবশ্যই মনে রাখবেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা দৃষ্টি প্রতিবন্ধকতার সমস্যাকে 3টি শ্রেণীতে ভাগ করেছেন। তারপর আমরা মুভ করছি 5 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে স্বল্প দৃষ্টিসম্পন্ন শিশুরা কত মাত্রার লেখা ও হরফ পড়তে পারে। তো স্বল্প দৃষ্টিসম্পন্ন শিশু যারা রয়েছে তারা 14 মাত্রার লেখা ও হরফ পড়তে পারে। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অবশ্যই মনে রাখবেন। তারপর আমরা মুভ করছি 6 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে মধ্যম মাত্রা বা আংশিক দৃষ্টিসম্পন্ন প্রতিবন্ধকতা যুক্ত শিশুরা কত মাত্রার লেখা ও হরফ পড়তে পারে। তো সেটা হচ্ছে 18 মাত্রার। 18 মাত্রার লেখা ও হরফ কিন্তু মধ্যম মাত্রা বা আংশিক দৃষ্টিসম্পন্ন যে সমস্ত ছাত্রছাত্রী বা শিক্ষার্থী প্রতিবন্ধতা রয়েছে তারা সেই সমস্ত লেখা পড়তে পারে। তারপর আমরা মুভ করছি 7 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে যে সমস্ত শিশু চশমা ব্যবহার সত্ত্বেও দৃষ্টিক্ষেত্র মাত্র 20 ফুট বা তার কম হয় তাদের বলা হয়। তো তাদের কি বলবো আমরা? তাদের বলবো অতি ক্ষীণ দৃষ্টিসম্পন্ন শিশু। ঠিক আছে, এই কোয়েশ্চেনগুলো অত্যন্ত গুরুত্ব সহকারে পড়বেন এবং মনোযোগ সহকারে মাথার মধ্যে রেখে দেবেন, যাতে করে এক্সামে এলে আমরা সেগুলো যাতে ভুলে না যাই। তারপর 8 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে আইনগত দৃষ্টিহীন শিশু কাদের বলা হয়। এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন, অবশ্যই সেটা মাথায় রাখবেন। আইনগত দৃষ্টিহীন শিশু আমরা কাদের বলবো? যে সমস্ত শিশুদের দৃষ্টির তীক্ষ্ণতা 20/200 এর বেশি নয় বা দৃষ্টিক্ষেত্র 20 ডিগ্রি এর কম, সেই সমস্ত শিশুদের ক্ষেত্রে কিন্তু আমরা আইনগত দৃষ্টিহীন শিশু বলে থাকি। এটা একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, অবশ্যই মনে রাখবেন। তারপর 9 নম্বর কোয়েশ্চেনের দিকে আমরা মুভ করছি, যেখানে বলা হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর পরিসংখ্যান অনুযায়ী সারা বিশ্বে মোট জনসংখ্যার কতজন দৃষ্টি প্রতিবন্ধী আছে। তো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর পরিসংখ্যান অনুযায়ী সারা বিশ্বে মোট জনসংখ্যার 30 মিলিয়ন দৃষ্টি প্রতিবন্ধী রয়েছে সমগ্র বিশ্বে। তারপর আমরা মুভ করছি 10 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে শিশুর সার্বিক বিকাশ কিসের উপর নির্ভর করে। তো মনে রাখবেন শিশুর সার্বিক বিকাশ কিন্তু নির্ভর করে তার সঠিক সমন্বয়ের উপর কিন্তু একটা শিশুর সার্বিক বিকাশ নির্ভর করে থাকে। তারপর আমরা মুভ করছি 11 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে কে প্রথম সিদ্ধান্ত করেন যে যোগ্যতা বা গুণ উত্তরাধিকার সূত্রে এক প্রজন্ম থেকে পরের প্রজন্মে প্রবাহিত হয়। মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন, অবশ্যই মনে রাখবেন। এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে শিশুর যে যোগ্যতা বা গুণ রয়েছে সেটা প্রবাহিত হতে থাকে, সেটা বলেছিলেন গ্যালটন। ঠিক আছে, এবার আমরা মুভ করছি 12 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে পরিবারের মাধ্যমে শিক্ষা লাভ করার পদ্ধতিকে কি বলা হয়। তো পরিবারের মাধ্যমে শিক্ষা লাভ করার যে পদ্ধতি সেটাকে কিন্তু আমরা বলে থাকি অনিয়মিত শিক্ষা। ঠিক আছে, অনিয়মিত শিক্ষা বলে থাকি। আবার প্রথা বহির্ভূত শিক্ষা কিন্তু বলা হয়ে থাকে। তো অপশন যেটা থাকবে সেটাই কিন্তু আমরা চুজ করব। তারপর 13 নম্বর কোয়েশ্চেনের ক্ষেত্রে আমরা মুভ করছি, যেখানে বলা হয়েছে প্রথম মানসিক ক্ষমতা সম্পর্কিত বৈজ্ঞানিক গবেষণা প্রসূত মতবাদ উপস্থাপিত করেন কে। তো সেটা করেছিলেন প্রথম মানসিক ক্ষমতা সম্পর্কিত বৈজ্ঞানিক গবেষণা প্রসূত মতবাদ উপস্থাপিত করেছিলেন কে? স্পিয়ারম্যান। অবশ্যই সেটা সঠিক আনসার, স্পিয়ারম্যান, অবশ্যই মনে রাখবেন। তারপর আমরা মুভ করছি 14 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে শিক্ষণগত যোগাযোগ তত্ত্বের প্রবক্তাকে। তো মনে রাখবেন এটাও একটা ইউনিক কোয়েশ্চেন। শিক্ষণগত যোগাযোগ তত্ত্বের প্রবক্তা হচ্ছেন পেভলভ। যারা জানেন না অবশ্যই জেনে নেবেন, পেভলভ হচ্ছেন শিক্ষণগত যোগাযোগ তত্ত্বের প্রবক্তা। তারপর আমরা মুভ করছি 15 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে শর্তানুক প্রতিফলন এর নাম কে পরিবর্তন করে শর্তানুক প্রক্রিয়া নাম দিয়েছিলেন কে।
তো শর্তানুক প্রতিফলনের নাম পরিবর্তন করে শর্তানুক প্রক্রিয়া নাম দিয়েছিলেন কে? থর্নডাইক। ঠিক আছে, থর্নডাইক কিন্তু শর্তানুক প্রক্রিয়া নাম দিয়েছিলেন। তারপর আমরা মুভ করছি 16 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে একটি বিদ্যালয়ে 3টি ভাষা শিক্ষার সুপারিশ করে কোন কমিশন? এটাও কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। একটি বিদ্যালয়ের মধ্যে 3টি ভাষা শিক্ষার সুপারিশ করেছিল কুচারি কমিশন। ঠিক আছে, তারপর আমরা মুভ করছি 17 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে শিশুর জীবন বিকাশে কোন মনোবিজ্ঞানী বংশগতির উপর সবথেকে বেশি প্রাধান্য দিয়েছিলেন? শিশুর জীবন বিকাশে কোন মনোবিজ্ঞানী বংশগতির উপর সবথেকে বেশি প্রাধান্য দিয়েছিলেন? ওনার নাম হচ্ছে গ্যালটন। গ্যালটন কিন্তু শিশুর জীবন বিকাশের ক্ষেত্রে বংশগতির উপর কিন্তু সবথেকে বেশি প্রাধান্য দিয়েছিলেন। তারপর আমরা মুভ করছি 18 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হচ্ছে গ্যালটনের সম্পূর্ণ নাম কি? এই কোয়েশ্চেনগুলো কিন্তু এই ধরনের টাইপ কোয়েশ্চেন 2020 টেটে এসেছিল, অবশ্যই মনে রাখবেন। তো গ্যালটনের সম্পূর্ণ নাম হচ্ছে ফ্রান্সিস গ্যালটন। ঠিক আছে, ফ্রান্সিস গ্যালটন হচ্ছে গ্যালটনের সম্পূর্ণ নাম। তারপর 19 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে কোনো কাজের মধ্যে দিয়ে যখন চিৎকার দিয়ে অগ্রগতির পরিমাপ করা হয় তখন তাকে কি বলা হয়? কোনো কাজের মধ্যে দিয়ে যখন চিৎকার দিয়ে অগ্রগতি পরিমাপ করা হয় তখন তাকে কি বলা হয়? তো সেটা হচ্ছে চিৎকার নয়, এখানে একটু মিস্টেক হয়ে গেছে কোয়েশ্চেনটা। কোনো কাজের মধ্যে দিয়ে যখন কোনো ছাত্রের অগ্রগতি পরিমাপ করা হয় এরকম হবে কোয়েশ্চেনটা, একটু কারেকশন করে নেবেন আপনারা। এখানে তাকে কি বলা হবে? তাকে বলা হবে অভিজ্ঞা। ঠিক আছে, অভিজ্ঞা বলা হয় তাকে। তারপর আমরা মুভ করছি 20 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হচ্ছে শিশুর 2 থেকে 12 বছর সময়কে রুশো কিসের সময় বলে চিহ্নিত করেছেন? তো শিশুর 2 থেকে 12 বছরের যে সময়, সেই সময়কে রুশো কি বলেছেন? বর্ণ সময়। মোস্ট ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটা, অবশ্যই সেটা মনে রাখবেন। তারপর আমরা মুভ করছি 21 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হচ্ছে জাতীয় সাক্ষরতা মিশন কবে প্রতিষ্ঠিত হয়? জাতীয় সাক্ষরতা মিশন কবে প্রতিষ্ঠিত হয়? সেটা প্রতিষ্ঠিত হয়েছিল 1988 সালে। 1988 সালে কিন্তু জাতীয় সাক্ষরতা মিশন প্রতিষ্ঠিত হয়েছিল। এটাও একটা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অবশ্যই সেটা মনে রাখবেন। তারপর আমরা মুভ করছি 22 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে কত বছর বয়সী শিশু তার মস্তিষ্কের ওজনের 3 থেকে 4 অংশ প্রাপ্ত হয়? ঠিক আছে, একটু কারেকশন করে নেবেন, এখানে অংশ দন্তস্বটা হবে না, অংশ প্রাপ্ত হয়। কত বছর বয়সী শিশু তার মস্তিষ্কের ওজনের 3 থেকে 4 অংশ প্রাপ্ত হয়? সেটা হচ্ছে 2 বছর বয়সে একটা শিশু তার মস্তিষ্কের 3 থেকে 4 অংশ প্রাপ্ত হয়ে থাকে। তারপর আমরা মুভ করছি 23 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হচ্ছে কোনো শিক্ষার্থীর সামাজিকীকরণ কখন থেকে শুরু হয়? তো একটা শিশুর সামাজিকীকরণ শুরু হয় তার প্রাথমিক শিক্ষা স্তর থেকে, কিন্তু একটা শিশুর সামাজিকীকরণ শুরু হতে দেখতে পাওয়া যায়। তারপর আমরা মুভ করছি 24 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হচ্ছে নিউ রিডাকশন তত্ত্বের প্রবক্তাকে? তো মনে রাখবেন, নিউ রিডাকশন তত্ত্বের প্রবক্তা হচ্ছেন হাল হচ্ছেন কিন্তু নিউ রিডাকশন তত্ত্বের প্রবক্তা। এবার আমরা মুভ করছি 25 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হচ্ছে মানুষের দক্ষতার পরিমাণগত তত্ত্বের জনককে? তো মানুষের দক্ষতার পরিমাণগত তত্ত্বের জনক হচ্ছেন গ্যালটন। এই কোয়েশ্চেনটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, অবশ্যই মনে রাখবেন। মানুষের দক্ষতার পরিমাণগত তত্ত্বের জনক হচ্ছেন গ্যালটন। তারপর 26 নম্বর কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনগুলো প্রিভিয়াস ইয়ার টেটে এসেছিল, অবশ্যই সেক্ষেত্রে একটু গুরুত্ব সহকারে এগুলো মাথায় রাখবেন। জ্যামিতিক চিত্র অঙ্কন হলো এক প্রকার ড্যাশ শিক্ষণ? তো জ্যামিতিক চিত্র অঙ্কন হলো, সেটা হচ্ছে পেশিগত শিক্ষণ, অবশ্যই সেটা মনে রাখবেন। তারপর আমরা মুভ করছি 27 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা আছে থিমেটিক অ্যাপারসেপশন টেস্ট হলো এমন একটি অভিজ্ঞতা যার সাহায্যে পরিমাপ করা যায়। তো যারা প্রিপারেশন নিচ্ছি আমরা অবশ্যই বলতে পারছি এটা সঠিক আনসার কি। তবুও যারা জানেন না অবশ্যই মনে রাখবেন, থিমেটিক অ্যাপারসেপশন টেস্টের সাহায্যে আমরা একজন ব্যক্তির কৃষি নির্ণয় করতে পারি, ব্যক্তিত্ব নির্ণয় করতে পারি। তারপর আমরা মুভ করছি 28 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে ড্যাশ শিক্ষণের ফলশ্রুতি নয়। এটা কিন্তু পরিণমন হবে আনসার, সঠিক আনসার। এটা কিন্তু বিগত বছরে এখানে 26 থেকে প্রত্যেকটা কোয়েশ্চেনই কিন্তু বিগত বছরে এসেছিল, অবশ্যই সেগুলো একটু গুরুত্ব সহকারে পড়বেন। শিক্ষণের ফলশ্রুতি নয়, পরিণমনটা হচ্ছে শিক্ষণের ফলস্বরূপ হয় না। ঠিক আছে, 29 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে বংশগতির প্রাথমিক একক কি? বংশগতির প্রাথমিক একক হচ্ছে জিন। ঠিক আছে, এটাও কিন্তু প্রিভিয়াস ইয়ার টেটে এসেছিল। তারপর আমরা মুভ করছি 30 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে প্রক্ষোভ উৎপন্ন হয় ড্যাশের মধ্যে দিয়ে। তো এটা সঠিক আনসার হবে প্রক্ষোভ কিসের মধ্যে দিয়ে উৎপন্ন হয়? সেটা হচ্ছে প্রবৃত্তির মধ্যে দিয়ে একজন ব্যক্তির মধ্যে উৎপন্ন হতে দেখা যায় প্রক্ষোভ। তো এই ছিল পেডাগজি থেকে বাছাই করা মোস্ট ইম্পর্টেন্ট 30 পেডাগজি কোয়েশ্চেন্স। আশা করছি এই 30 মোস্ট ইম্পর্টেন্ট পেডাগজি কোয়েশ্চেন্স আপনাদের এক্সাম প্রিপারেশনের জন্য অনেকটা হেল্পফুল হয়েছে। আর যদি ভিডিওটা আপনাদের এক্সাম প্রিপারেশনের জন্য কিছুটা হলেও আপনাদের উপকারে আসে, তবে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে ডিপ স্টাডি চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার চেষ্টা করুন। ধন্যবাদ সবাইকে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সুস্থভাবে আপনাদের এক্সাম প্রিপারেশনকেও চালিয়ে নিয়ে যান, এই কামনাই করছি। দেখা হবে পরবর্তী আবার আরও একটি নতুন ভিডিওর সঙ্গে।